স্থান বদলে যায়, কাল বদলে যায়, কিন্তু পাত্রদের ভূমিকা বদলায় কি? কেন বলছি এই কথা? কারণ নির্বাচন হওয়ার উদ্দেশ্য তো এটাই। পরিবর্তন যদি হয় বা যদি না হয়, যাকে আমি ভোট দিয়ে ক্ষমতায় আনছি বা যে জনপ্রতিনিধিকে আমি নির্বাচন করে আমার বিধানসভা ক্ষেত্রে নিয়ে আসছি, তিনি বিধানসভায় পৌঁছবেন বা সাংসদ হলে লোকসভায় পৌঁছবেন এবং আমার সমস্যার কথা তিনি তুলে ধরবেন, সেটার সমাধান হবে। কিন্তু সেইটা যদি না হয়, মানে ধরুন আমি বলছি যে বিধানসভায় গতকাল যে ছবি আমরা দেখলাম, অনভিপ্রেত ঘটনা, যাকে আজকে মাননীয় স্পিকার বলছেন, এবং এই ঘটনারই মোটামুটি ফটোকপি তো আমরা দেখতে পাই। সংসদে যখন উত্তাল হয় অধিবেশন, একাধিক এমন দিন গিয়েছে, এমন ঘটনা ঘটেছে যেখানে ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছেন বিরোধীরা। তো প্রশ্ন এটাই ওঠে যে আমি যাকে নির্বাচন করে পাঠাচ্ছি আমার সমস্যার কথা বলার জন্য, আর যা হচ্ছে গিয়ে সেইটে কিভাবে সম্ভব? মানে আমি তাহলে কি পেলাম দিনের শেষে? মানুষ যদি এটা ভাবেন তাহলে কিন্তু সত্যি ভুল নয়। আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছি এবং গতকালের এই ঘটনা, তারপর একাধিক রাজনৈতিক প্রতিক্রিয়া, এই সমস্ত কিছু আপনারা দেখেছেন, গতকাল থেকে দেখাচ্ছি। কিন্তু স্পিকার, তার সঙ্গে আজকে সিএনএর প্রতিনিধি কথা বলেছেন। এক কথায় উনি বলছেন যে আগে যারা ছিলেন তারা পরিষদীয় গণতন্ত্রের মর্যাদা দিতেন, আগে যারা ছিলেন তারা পরিষদীয় গণতন্ত্রের মর্যাদা দিতেন। মুখ্যমন্ত্রীকে এইভাবে আটকানো হচ্ছে কথা বলতে যাওয়ার সময়, এই ছবি আমি আগে দেখিনি, বলছেন মাননীয় স্পিকার। অবশ্যই এটা নিয়ে কথা হবে এবং তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, মহুয়া মৈত্র মাননীয় সাংসদ, তিনি যে মন্তব্য করেছেন তাতে মতুয়া মহাসমাজকে অপমান করা হয়েছে বলে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এবং দুটি এফআইআর দায়ের করা হয়েছে দুটি ভিন্ন জায়গায়, ভিন্ন থানায়। তা নিয়েও কথা বলবো আজকে। একটু শুরু করার আগে আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। আমার সঙ্গে এই মুহূর্তে এই আলোচনার টেবিলে যারা যোগদান করেছেন, সম্রাট চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র, সম্রাট দাকে স্বাগত জানাই। সিপিএম নেতা গৌরব মজুমদার রয়েছেন, গৌরবকে স্বাগত জানাই। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াই, ঝন্টু দাকে স্বাগত জানাবো। এবং শুরুতেই বিমান বন্দ্যোপাধ্যায় সিএনকে এক্সক্লুসিভলি কি বলেছেন দেখুন। যে বাংলাদেশের উপর অত্যাচার ওপরে প্রস্তাব, সেই প্রস্তাবের আলোচনায় তুলকালাম হয়েছে গতকাল বিধানসভা। সেই বিধানসভা তুলকালাম হওয়ার পর আজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। আপনারাও তো একসময় বিরোধী দলে ছিলেন, আপনার বিধায়ক ছিলেন, কিন্তু আপনারা যে আচরণ করেছেন, আপনাদের যে ভূমিকা ছিল, কালকে যেটা হলো তার সঙ্গে মেলাতে পারছেন? দেখুন, কালকে যে আচরণ হয়েছে সেটা একটা অনভিপ্রেত। এই ধরনের আচরণ আমরা কেউই প্রত্যাশা করি না এবং মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাকে এইভাবে ইন্টারাপ্ট করে এটাও আমরা দেখিনি। বাধ্য হয়ে আমাকে কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে, কয়েকজন বিধায়ককে বিলম্বিত করতে আমি বাধ্য হয়েছি। সেটা আইনি আমাকে রুল বুকে আমাকে পারমিট করেছে, ওই জন্য আমি রুল বুকের মধ্যে থেকেই যা করার করেছি। এবং আজকে শিক্ষক দিবস, সেই জন্য আমি বিধানসভায় এসেছি। আপনারা দেখছেন প্রত্যেক মনীষীদের জন্মদিনে আমরা ছোট্ট করে অনুষ্ঠান করি, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করি, সেই জন্য আজকে আমরা এখানে এসেছি। কাল যা ঘটনা ঘটেছে আমি হাউসেই বলে দিয়েছি, নতুন করে আমার অ্যাড করার কিছু নেই। তিনটে দলকে দেখেছেন, মানে চেয়ারে বসে, স্পিকারের চেয়ারে বসে, সিপিএমকে দেখেছেন, কংগ্রেসকে দেখেছেন, বিজেপিকে দেখলেন, এই পার্থক্যটা? পার্থক্য হচ্ছে আগে যারা ছিলেন তারা পরিষদীয় গণতন্ত্রের মর্যাদা অনেক বেশি দিতেন এখনকার থেকে। আপনারা এই ছবিটা দেখুন, আমাদের বিধানসভায় যে ছবিটা রয়েছে তাতে দেখবেন আমাদের বিরোধী দলের নেতা থেকে আরম্ভ করে সবাই রয়েছেন এখানে, এবং সরকার পক্ষে যারা ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাই এখানে উপস্থিত রয়েছে। এটাই হওয়া বাঞ্ছনীয়। সুতরাং তারা যদি মনে করেন হাউসে গিয়ে হাউস বয়কট করব, হাউসে গিয়ে চিৎকার চেঁচামেচি করব, তাহলে আমার মনে হয় না যে তারা পরিষদীয় গণতন্ত্রের যে রীতিনীতি সেগুলো মেনে চলছেন। সেই জন্য বাধ্য হয়ে আমাকে কিছু অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কালকে 5 জন সাসপেন্ড হলো একবারে, মানে সেই হতেই পারে, রুলে কোথাও তো বাধা নেই যে 5 জনের বেশি করা যাবে না। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পার্থক্যটা বললেন যে আগে যারা ছিলেন, অর্থাৎ বিজেপি, সিপিএম এবং কংগ্রেস বিরোধী দলে, তাদের থেকে এদের পার্থক্যটা অনেক।
এবং এরা মানে আগে যাদের ভূমিকা আচরণ ছিল তাদের থেকে আরও আগ্রাসী এমনটাই মন্তব্য করলো তিনি। এই ছবিটা দেখালেন, আমার ক্যামেরা পার্সন গোপাল এই ছবিটা দেখাচ্ছে, যেটা বিমান বন্দ্যোপাধ্যায় আঙুল দিয়ে দেখালেন যে এই ছবিটাকে দৃষ্টান্ত হিসাবে যেখানে সবাই ছিলেন, যেখানে বিশেষ করে আগের যারা বিরোধী দলে ছিলেন তারা ছিলেন এখানে, এবং তাদের সঙ্গে এদের যে পার্থক্য সেই পার্থক্যটা তিনি সরাসরি তুলে ধরলেন। ক্যামেরায় গোপাল সোনের সঙ্গে বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। এখানে এই মুহূর্তে যদিও বিজেপির কোনো প্রতিনিধি নেই, কিছুক্ষণের মধ্যেই যোগদান করবেন, কিন্তু তার আগেও যে দুজন রাজনৈতিক দলের প্রতিনিধি এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, প্রতিনিধিত্ব করছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন সিপিএমের এবং একজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের। আমি পরবর্তী ক্ষেত্রে সুযোগ পেলে বা সময় পেলে আবারও আসবো বিজেপির যিনি প্রতিনিধি থাকবেন তার কাছে প্রশ্নটা করতে, কিন্তু তার আগেই আমি একটু এই প্রসঙ্গটা তুলতে চাইবো এবং সম্রাটদার কাছে এটার উত্তর নেব। আমি শুরুতেই বলছিলাম বিধানসভায় মানুষের কথা কতটা হচ্ছে, সংসদে মানুষের কথা কতটা হচ্ছে, কালকের দায় কার দাদা? এটা দিয়ে একটু শুরু করি আজকে। দেখুন, কালকের মূল বিষয়টা ছিল ভাষা সন্ত্রাস এবং বাংলা বিদ্বেষ। এই নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন। এটা নিয়ে আলোচনা হতেই পারত, কারণ বাঙালিকে পেলোরাত দিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, পুশ প্যাক করানো হচ্ছে। বাঙালি হওয়ার জন্য, বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার জন্য বৈধ সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ওপর অত্যাচার হচ্ছে। দিল্লি পুলিশ বাংলা ভাষাকেই বাংলাদেশি ভাষা হিসাবে চিহ্নিত করছে। রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা অমিত লাবণ্য, আর বিজেপির শেষের শুরু অমিত মালব্য। তাই এই বাংলা বাঙালি যেখানে আক্রান্ত, বাংলা ভাষায় কথা বলার জন্য যেখানে বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, বাংলা ভাষাটা আক্রান্ত, সেখানে দাঁড়িয়ে বিধানসভার এই বিশেষ অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে আমরা কি দেখলাম? কারা হট্টগোল করে এই আলোচনাটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করলেন? যাদের বাঙালিদের পক্ষে কিছু বলার নেই, যারা একবারও দায়িত্ব নিয়ে বলতে পারছেন না যে বাঙালি হওয়ার অপরাধে শুধুমাত্র ডাবল ইঞ্জিন না ট্রাভেল ইঞ্জিনের সরকার বিভিন্ন ক্ষেত্রে বাঙালি হওয়ার জন্য তাদেরকে আক্রান্ত করছে, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের ওপর অত্যাচার করছে। বাঙালিরা তো এই কথা বলে, ভাষার ক্ষেত্রে আমরা খুব প্রাদেশিক, রাষ্ট্র মানি না নিজের ভাষাকে ভুলে। কিন্তু এখানে আমরা শেষ দেখলাম বিধানসভার বাইরে দেখলাম সেটা হচ্ছে বিরোধী দলনেতা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় গোল দিতে গেছিলেন, 10 গোল দিয়েছি। ইস্যুটা কি ছিল ভাবুন? বাঙালি আক্রান্ত, বাংলা আক্রান্ত, বাংলার অস্মিতা আক্রান্ত, বাংলা কৃষ্টি আক্রান্ত, বাংলা সংস্কৃতি আক্রান্ত, যেখানে সেখানে দাঁড়িয়ে নাকি এর বিরুদ্ধেও 10 গোল দেওয়া যায়। কিন্তু সম্রাট, আমি এইখানেই একটা বিষয় জানতে চাইবো যে স্পেশাল সেশন ডাকা হয়ে থাকে, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রাজ্যে বিধানসভাগুলো এটা করে থাকে এবং সম্প্রতি সেটা হয়েওছে বিভিন্ন রাজ্যে, কিন্তু সেখানে মানুষের রুটি রুজি নিয়ে কথা হয়েছে, মানুষের সমস্যাগুলো মানে একদম দৈনন্দিন সমস্যা নিয়ে কথা হচ্ছে, ফসলের দাম পাওয়া নিয়ে কথা হচ্ছে, কারণ এই লাগাতার বৃষ্টি অনেক রাজ্যেরই ক্ষতি করেছে। সেই কারণে স্পেশাল সেশন ডাকা হয়েছে। বিজেপির তরফ থেকে কথা বলা হচ্ছে যে এই স্পেশাল সেশন ডাকা হলো অভিযোগ নির্দিষ্টভাবে যে কেন চাকরি চুরি নিয়ে কথা হবে না, কেন চাষিদের সমস্যা নিয়ে কথা হবে না, কেন ফসলের দাম না পাওয়া নিয়ে কথা হবে না, কেন মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে কথা হবে না। এই কথাগুলো বলতে গেলে যদি কিছু বলার থাকতে বিরোধী দলের, তাহলে তাদের বিধানসভায় থাকতে হবে। আপনারা বিভিন্ন সময় রেকর্ড দেখুন বিধানসভার, একের পর এক হাউস বয়কট, একের পর এক হাউস বয়কট করছে বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা কাজ কি? বিধানসভার গেটের বাইরে সাংবাদিক সম্মেলন করা। আসলে সমস্যাটা কোথায় জানেন? রাজসভায় যখন জোকার ঢুকে যায় তখন সেই জোকারটা রাজা হয় না, রাজসভাটাকে সার্কাসে পরিণত করে। শুভেন্দু অধিকারী এবং বিজেপির কিছু বিধায়ক এই বিধানসভাটাকে কলুষিত করছে। আমি সম্পূর্ণ একমত মহামান্য স্পিকারের সঙ্গে যে এই সংস্কৃতি বাংলার বিধানসভায় ছিল না। এই সংস্কৃতি বিজেপি আমদানি করছে, ওদের গঠনমূলক কথা, বাংলার কথা তারা বলবে কি? বাংলার বঞ্চনার কথার জন্য একযোগে দরবার করবে? করবে না। বাংলার বাঙালি আক্রান্ত সেই নিয়ে আলোচনা করবে? করবে না। ভাবা যায় যে বাংলার অস্মিতা যেখানে বিপন্ন, একজন বাঙালি হয়ে
সেখানে সমর্থন করছে, ডিফেন্ড করছেন অমিত মালব্যের বক্তব্যকে, ডিফেন্ড করছেন দিল্লি পুলিশের বক্তব্যকে। তাহলে এইখানে অমিত মালব্যের প্রসঙ্গ যখন আপনি তুললেন, আর আমাদের সঙ্গে বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র ইতিমধ্যেই যোগদান করেছেন অনুষ্ঠানে, তখন ফাল্গুনীদির কাছে যাবই। এবং ফাল্গুনীদি, যেটা এখানে তাহলে জানতে চাওয়ার, আপনারা কি অমিত মালব্যের এই বক্তব্য, যে বক্তব্য নিয়ে তোলপাড় হয়ে গেল, গোটা দেশ আমি বলবো তোলপাড় হয়ে গেল, তাকে কন্ডেম করেছেন না তাকে জাস্টিফাই করছেন? দেখুন, অমিত মালব্যজি যেটা বলেছেন সেটা তিনি তার মতো করে বলেছেন। এখানে আমি উনাকে কন্ডেম করব কি করব না সেই জায়গায় আমরা না, আমি ব্যক্তিগত মত আপনারা জানতে চাইনি। হ্যাঁ, পার্টির বিষয় আমি বলছি বাংলায় দাঁড়িয়ে তো আপনারা রাজনীতিটা করছেন একদম। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ন্যারেটিভ তৈরি হয়ে যায় যে বাংলা এবং বাঙালির বিপক্ষে বিজেপি, সেটা তো আপনাদের বিরোধী। না, বাংলা এবং বাঙালির বিপক্ষে বলছেন তো। আচ্ছা, অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরটা ভাঙা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে, জানেন উনি যে বলছিলেন একটু আগে, উনি কি নন বেঙ্গলি ছিলেন? কোথা থেকে এসছেন উনি? তার যে বাড়িটা, রবীন্দ্রনাথ ঠাকুর তো বাংলার নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলবেন না আপনারা। তার বাড়িটা যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ভেঙে দিলেন, কেন ভেঙে দিলেন? আজকে যে 26,000 যারা বসে রয়েছে, যারা চাকরি চুরি করে, যাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে চুরির জন্য, মানে এদের দুর্নীতির জন্য, তারা বাঙালি নয়? আজকে যারা খাদ্য দুর্নীতির শিকার হয়েছে তারা বাঙালি নয়? পৌরসভা দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, তারা বাঙালি নয়? আজকে একের পর এক কোন বাঙালির কথা বলছেন? আজকে দিদিমণি বলছেন কাগজ ছুঁড়ে মারা হয়েছে, এটা আনপার্লামেন্টারি, এটা ইনলিগাল। তিনি বলছেন কাগজ ছুঁড়ে প্রথম কে মেরেছেন 2005 সালে স্পিকারের মুখে? বলুন। আজকে কারা ভেঙেছিল এই বিধানসভা? বলুন, কারা ভেঙেছিল? কারা ভেঙেছিল বিধানসভা? কদিন আগে আমরা দেখতে পেলাম, কদিন আগে আমরা দেখতে পেয়েছি মুখ্যমন্ত্রী বলতে হচ্ছেন 3 থেকে 4 বার উনি বসে পড়ছেন। দাঁড়ান, বলতে পারলেন না? না, বলতে পারলেন না। আমি বলছি উনি বসে পড়ছেন। এই ছবি দেখেছেন কি? না, আমি কোনোদিন আমি আসবো মহামৈত্রী প্রসঙ্গে, আমি আসবো। কদিন আগে কাগজ ছুঁড়ে মেরেছিল। না, আমি মহামৈত্রী প্রসঙ্গে যখন আসবো তখন আপনি বলবেন। আমি সে কথা বলছি না, এটা তো বাংলা সংস্কৃতি দেখুন, তৈরি করেছে। গণতন্ত্রের পীঠস্থানে আপনি যে কথা বলছেন, গণতন্ত্রের পীঠস্থানে কোনো ঘটনা এই ধরনের কাম্য নয়, কিন্তু মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, 3 থেকে 4 বার উনি উঠলেন, দুটো লাইন বলতে পারছেন না, উনি বসে পড়ছেন আপনাদের বিরোধিতায়। দেখুন, আমাদের বিরোধিতায়, আচ্ছা বলুন তো, উনি বারবার বলছিলেন, উনি নিজের দলের বিধায়কদেরও বলছেন আপনারা নিজের জায়গায় গিয়ে বসে কথা তার মানে বলুন। উনার উনি কথা শুধু আপনাদের বলছেন না, না, নিজের দলের বিধায়ককেও বলছেন। নিজের দলের বিধায়করা আমরা দেখতে পাচ্ছি যে ওএলএনএম এ কারা প্রতিবাদ করে আমি জানি না, এবং উনি বারবার জায়গা থেকে নেমে আসছেন। এবং যখন তিনি স্লোগানটা দিচ্ছিলেন যে চোর, বিজেপি চোর, আমি তো ভাবছি যে উনি রাস্তায় দিচ্ছেন, ভালো করে দেখছি ওটা রাস্তা, মানে ওটা কোনো মিছিলে দিচ্ছেন, কোনো সভায় দিচ্ছেন, না বিধানসভার মধ্যে? এই আক্রমণ আমি কিন্তু আরেক মিনিট একটু বলে নি যে শুভেন্দুবাবু সার্কাস, তো এই সার্কাসে বড় বড় পদ দিয়ে তো আপনারাই রেখেছিলেন। আজকে বিজেপি হতেই সে সার্কাস হয়ে গেল? এতদিন যখন আপনাদের বিধানসভায় আপনাদের সাথে যখন ছিল তখন সে সার্কাস হয়নি? আগের দিন ওনাকে কেন জোকার বলেছি? সার্কাস না, শুভেন্দুকে জোকার, শুভেন্দু অধিকারীকে আমি জোকার বলেছি। তখন জোকার ছিলেন না, যখন আপনারা তাদেরকে মন্ত্রী পদ দিয়েছেন। আরে জোকার কি জন্ম থেকে জোকার হয় নাকি? জোকার কি জন্ম থেকে জোকার হয় নাকি? আসবো দিদি, আসবো। তার আগে একটু গৌরবদার কাছে যাবো, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের ভূমিকা, বহুদিন পরে এই বডি ল্যাঙ্গুয়েজ এবং এইরকম আক্রমণাত্মক ভঙ্গিতে, এইটা কিভাবে সম্ভব বা কারা করে দিল? এর পেছনেও কি বিজেপি রয়েছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কি বডি ল্যাঙ্গুয়েজ দেখাবেন কি দেখাবেন না সে আমার তো বলার বিষয় না। আমরা যেটা দেখছি, উনি রেগে যাবেন কি শান্ত হয়ে বসবেন সেটা ওনার ব্যাপার, ওনার দলের ব্যাপার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনি যখন এই প্রোগ্রামটা শুরু করলেন একটা প্রতিবেদন দিয়ে, যে রাজ্য বিধানসভা স্পিকার তিনি বলছেন যে আগে যারা ছিল তারা পরিষদীয় রীতিনীতি মানতেন, কিন্তু রাজ্য বিধানসভার যিনি স্পিকার তার মনে রাখা উচিত ছিল, এটাও বলবার সময় এটা বলা উচিত ছিল, যে জেহেনারা খান আর গৌরাঙ্গ চট্টোপাধ্যায়কে যখন এই বিধানসভার মধ্যে, উনি তখন স্পিকার, যখন মারা হয়েছিল তখন একটা চিকিৎসার সুযোগ এই স্পিকার তিনি করে দেননি। তখনও তিনি যে ভূমিকা গ্রহণ করেছিলেন আজকেও তিনি সেই ভূমিকা গ্রহণ করছেন। এখন কথাটা হচ্ছে, পশ্চিমবাংলার বিধানসভা 2021 সালে গঠিত হয়েছে, মানে যে বিধানসভা চলছে। দেবারো দিদি, আপনি বলুন তো, 2021 সাল থেকে এই যে 2025 সালের আজকে আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে বসে রয়েছি। আপনি তো একজন বড় সাংবাদিক, আমার কথা তো ছেড়ে দিন, আপনার তো অনেক জায়গায় ব্যাপ্তি আছে।
প্রশ্নটা হচ্ছে যে এই বিধানসভা যে চলছে, এতগুলো সেশন হয়েছে, আপনি বলুন তো রাজ্য বিধানসভায় যে কোন উল্লেখযোগ্য বিষয় আছে যে উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনি গর্ববোধ করেন আলোচনা হয়েছে? না রাজ্যের মুখ্যমন্ত্রী, না রাজ্যের বিরোধী দলনেতা। আপনি জানেন আজকে দাঁড়িয়ে এই যে তুই চোর না আমি চোর, এই ভোট চোর আর শিক্ষা চোর, এই দুই চোরে মিলে যে চোরে চোরে মাস্তুতো ভাইয়ের যে লড়াই চলছে, সেখানে দাঁড়িয়ে রাজ্য বিধানসভায় তো আলোচনা হওয়া উচিত ছিল। আপনারা পথে নেমেছেন বাংলা বাঙালি? নিশ্চয়ই নিশ্চয়ই পথে, আমরা তো পথেই আছি। কোথায় নেমেছেন বাংলা বাঙালি হেনস্থা নিয়ে? প্লিজ এই যা যা পরিযায়ী শ্রমিকদের এখানে ফিরে আসা, পুশব্যাক ইত্যাদি নিয়ে আপনারা পথে নেমেছেন। আমার মনে পড়ছে না, আমি বললাম আপনার ব্যাপ্তিটা অনেক না। আমি যে ব্যক্তিটি এই পরিযায়ী শ্রমিকদের ওই দিল্লির বস্তিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন বুলডোজারের সামনে, তার নাম কমরেড বৃন্দা কারাত। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, আর এই শুভেন্দু অধিকারী বলুন, আর এই মহুয়া মৈত্র বলুন, তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। প্রথম যে ব্যক্তিটি গিয়ে উপস্থিত হয়েছিলেন তার নাম বৃন্দা কারাত, যে বুলডোজারের সামনে দাঁড়িয়েছিলেন। প্রশ্ন হচ্ছে রাজ্য বিধানসভায় আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে বেকার সংখ্যা বাড়ছে, আজকে দাঁড়িয়ে আমাদের রাজ্যে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আজকে দাঁড়িয়ে জয়েন্ট এন্ট্রান্সের ফল এত আন্দোলনের পরেই সবে বার করা হয়েছে, তাও এখনো ভর্তির প্রক্রিয়া তাও ঠিক মতন শুরু করতে পারেনি। এতগুলো ছাত্রছাত্রী, এতগুলো শিক্ষক, তারা হচ্ছে যে চাকরি হারা হয়েছে। রাজ্য বিধানসভায় এই স্পিকারটা তৃণমূলের দালাল, মমতার কথায় চলে, ওর মেরুদণ্ডটা খুলে ও মমতার বাড়িতে কালীঘাটে রেখে দিয়েছে। 6 মাস আছে, এরপরে ওর অবস্থা করবো, ওকে বারুইপুরে হারাবো, বারুইপুরে ওকে হারাবো, এখনই বলে গেলাম। মমতা একা বলবে, বিরোধী দলনেতাকে বাইরে রাখবে, আমার সাথীরা ওকে বুঝিয়ে দেবে, আমাদের এমএলএরা ভিতরে ঢুকবে, ওকে বুঝিয়ে দেবে বিজেপিতে একটা শুভেন্দু নেই, 65টা শুভেন্দু আছে। ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কথা কি জানেন, অনেকে হয়তো মনে করেন যে আমি পক্ষপাতিত্ব করছি। ওই চেয়ারটা পক্ষপাতিত্ব করার নয়, সবাইকে আমি সুযোগ দিই। প্রশ্নোত্তর পর্বে সবচেয়ে বেশি সুযোগ দিই বিরোধীদের, তারা প্রশ্ন করুন, এবং যখন তারা বক্তব্য রাখেন আমি কাউকে ইন্টারাপ্ট করতে চাই না। কিন্তু সময় শেষ হয়ে গেলে পরে আমি অনেককেই বলি আপনারা থামুন, তাও 2 মিনিট 3 মিনিট, অনেকে এক্সেস বলেন, কিন্তু আমি চাই না যে কারোর মাইক অফ করে দিতে, এবং সেই জন্য সেরকম আমি সুযোগ সবাইকেই দিই। জন্টুদার কাছে যাই, পরিষদীয় গণতন্ত্রের রীতি কতটা মানা হলো জন্টুদা গতকাল? আচ্ছা, প্রথমেই আমি একটা কথা বলে নিই। গণতন্ত্রের সার্বিক একটা কথা দেবারতী আছে, সেটা হচ্ছে পার্লামেন্ট অর অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন। অর্থাৎ এই যে আজকের একটা ট্রেন্ড ভয়ানক, যে মাঠে ময়দানের মেঠো রাজনীতিতে বিরোধী শূন্য করা, সেটা কেন্দ্র বা রাজ্য যাই বলো না কেন, বিরোধী শূন্য পঞ্চায়েত করলে 5 কোটি টাকা অ্যাওয়ার্ড দেওয়া হবে। কিংবা আজকে যেটা দেখলাম, কাল সারাদিন আমি চমকে গেছি যে বিধানসভা এটা নাকি রাস্তার গলির রাজনীতি, কলতলার ঝগড়া। আমি পুরো পক্ষকে ইয়ে করে বলছি না, দেখো এই বিধানসভা বা লোকসভায় তো বাঙালি আছে, বাঙালি নিয়ে আলোচনা হচ্ছিল, বাঙালি অস্মিতা, গর্বিত বাঙালি আমি গর্বিত হীরেন মুখোপাধ্যায়, এনসি চ্যাটার্জি, কৃপালনী, ইন্দ্রজিৎ গুপ্ত, ভূপেশ গুপ্তর বাঙালিকে দেখে, যেই গর্বিত বাঙালি চোখে চোখ রেখে নীতির কথা বলতেন, এমন কথা বলতেন যে সর্বকনিষ্ঠ স্বরাষ্ট্র মন্ত্রক পাওয়া ইন্দ্রজিৎ গুপ্তের কথা শুনে তৎকালীন বৃদ্ধ দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ঘাড় কাত হয়ে শুয়ে পড়তেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, ঘাড় কাত হচ্ছে কেন, আপনি ঝুঁকে পড়ছেন কেন? বলছে পড়বো না, এই যুব সমাজের এমন একজন বাগ্মী নেতার কথা শুনে আমি আগাম ভারতবর্ষের যে একটা সুন্দর ভবিষ্যৎ, সেটা দেখে আমি চমকে যাচ্ছি, বিভোর হচ্ছি। এটা ছিল পার্লামেন্ট, এটা ছিল আইনসভা। আজকে আইনসভা, যেটা কেন্দ্রের পার্লামেন্ট কিংবা বিধানসভা, দেবারতী তুমি সাংবাদিকতা বহুদিন ধরে করছো, একটা সময় বলা হচ্ছিল বিগত সরকারের সময় নাকি পার্লামেন্টের পরিষদীয় ব্যবস্থাটা ভালো বুঝতো। হ্যাঁ, ঠিক বলেছে, ওই একটা কথা উনি ঠিক বলেছেন বিমান বাবু, যে হাসিম আব্দুল হালিম 29 বছর বিধানসভার স্পিকার, তিনি যখন তৃণমূল প্রধান বিরোধী দল হিসেবে একটা অঙ্ক কম হয়েছিল বিরোধী দল তৈরি করার জন্য, যে সাফিসিয়েন্ট ইয়ে লাগে বিধায়ক, তিনি আইনটা চেঞ্জ করে একটা সংখ্যা কমিয়ে দিয়ে তৃণমূলকে বিরোধী দলের মর্যাদা দিয়েছিল 2006-এ দেবারতী। কেন? কারণ তিনি জানতেন
যে বিরোধী না থাকলে আইনসভায় জনগণের কথার উত্তর শাসক একতরফা ভাবে দিলে জনগণের মতবাদটা প্রতিফলিত হয় না। এবার প্রশ্নটা হচ্ছে, বাঙালি অস্মিতার কথা হয়েছে, একটা বিধানসভার পর্যালোচনা আমি দেখছিলাম এখানে, এই বিধানসভার স্পিকারের ক্ষমতা কিন্তু সংবিধানে পরিষ্কার ভাবে বলা আছে, যেটা 10th শিডিউলে পরিবর্তন করার চেষ্টা হওয়ার পরেও চ্যালেঞ্জ হয়েছিল যে স্পিকারের কথাই শেষ কথা, সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাওয়া যাবে না। 1992 সালে গৃহত কোলাহল মামলায় স্পষ্ট মাননীয় সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল স্পিকারের ক্ষমতাই শেষ কথা নয়, সেটাও চ্যালেঞ্জেবল। তাই প্রশ্নটা হচ্ছে, দিনের পর দিন অধিবেশন হয়, দিনের পর দিন বাঙালির রুজি রোজগারের সমস্যা, বাঙালির বিভিন্ন ইস্যু, আজকে 26,000 চাকরি চুরির ইস্যুটাও তো বাঙালি অস্মিতার অংশ নাকি? অংশ তো। আজকে যে চাকরি থেকে শুরু করে সার্বিকভাবে বাঙালির বিপর্যয়, সেটাও তো আলোচনার জায়গা, সেটাও তো। গণতন্ত্রে বিরোধীরা হচ্ছে আয়না। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বিরোধী ছিলেন, এটা তো ঠিক যে তিনি একটার পর একটা বিধানসভার স্যানিটিকে নষ্ট করেছিলেন, বিধানসভা ভাঙ্গা, লোকসভার মাননীয় ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারা। আজকে যখন একটা, আমি বলছি না বিরোধী প্রচন্ড ধোয়া তুলসী পাতা, বিরোধী সংযত হওয়া, বাদ সংযত থাকা, আচরণ সংযত হওয়া, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মানা দায়িত্ব, কর্তব্য। কিন্তু প্রশ্নটা হচ্ছে রুল অফ ল কি বলে? স্পিকার সাহেব দল থেকে আইনটা কি বিধানসভায় পাস করতে দেয়? এই বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি, মাননীয় স্পিকার বলছে আমি রুল বুক দেখে কাজ করি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বিরোধীদের কাছে থাকার কথা। ভারতবর্ষের সব রাজ্য কেন্দ্রের পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে কে ছিল জানো? সংখ্যালঘিষ্ঠ কংগ্রেস সরকারের আমাদের বাঙালিদের গর্ব অধীর চৌধুরী সাহেব। তাহলে এ রাজ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কোন বিধায়ক বসে আছে? অনেকগুলো প্রশ্ন একে একটু সম্রাটদার কাছে উত্তর নিয়ে এবার সম্রাটদা। মানে আমাকে একটু বলতে সময় দিও, কারণ একদম 3:1 হয়ে আছি আজকে। হ্যাঁ, তা প্রথম কথা হচ্ছে, আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকে শিক্ষক দিবসে গৌরবের শিক্ষা সংক্রান্ত অনেক কথা আমি শুনছিলাম। আমি আজকে শিক্ষক দিবসে শ্রদ্ধা এবং সম্মান জানাই প্রখ্যাত শিক্ষক মজিদ মাস্টারকে, তপুল মাস্টার, শুকুর মাস্টার, বাবু মাস্টার, এদের সবাইকে। বলতে দাও। শিক্ষা চুরি, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি, অনেক কথা গৌরব বললো। আমি যদি কিছু বলি গৌরব হয়তো মানবে না, আমি শুধু একটা মিনিট চাইছি যেখানে আমি কয়েকটা লাইন পড়ব। শিক্ষক নিয়োগে প্রতিভাবান, মেধাবী, পরীক্ষায় চমৎকার ফল দেখানো প্রার্থীদের দূরে সরিয়ে পার্টির প্রতি বিশ্বস্ত মানুষজনকে ঢুকিয়ে দেওয়া, নির্বাচক মণ্ডলীতে পছন্দ মতো লোক মনোনয়ন করে তাদের দিয়ে পছন্দের প্রার্থী বাছাই, কখনো কখনো ব্যাপারটি মাসের পর মাস ঝুলিয়ে রাখা, পুরনো নির্বাচক মণ্ডলীর মেয়াদ শেষ হলে নতুন করে নির্বাচকবৃন্দ বাছাই, শিক্ষাক্ষেত্রে চরম দুর্নীতি বামফ্রন্টের আমলে। আমি বলছি না আপিলা চাপিলাতে ডক্টর অশোক মিত্র, আমি জানি না গৌরব তাকেও মিথ্যেবাদী বলবেন কিনা, তার লেখা আপিলা চাপিলা বইতে তার লেখা। কাজেই আমি যদি বেশি দূর যাব না, অত দূর গেলে এটা তো বামফ্রন্টের সময় 20 বছর পরে তিনি আপিলা চাপিলা লিখেছিলেন। আজকে যদি রিসেন্ট আমি আসি 2016-17 ক্যাগ রিপোর্টে দেখা যাচ্ছে মোট 46,000 2009-10 নিয়োগ, 46,000-এর মধ্যে পুরোটাই দুর্নীতি করেছে বামফ্রন্ট সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকার। তার মধ্যে 32,000-এর নম্বর বাড়িয়েছে, 14,000-এর নাম্বার কমানো হয়েছে। আমি বলি, ফাল্গুনিদি বলছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। ফাল্গুনিদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন। জালিয়ানওয়ালাবাগে যখন কেন্দ্রকে প্রশ্ন করা হয় ওখানে রবীন্দ্রনাথের মূর্তি থাকবে তো, অস্বীকার করেন এই কেন্দ্রীয় সরকার, রবীন্দ্রনাথকে অস্বীকার করেন। রবীন্দ্রনাথকে কীরকম শ্রদ্ধা করেন বাঙালি, অসুবিধার কথা আমরা তো দেখেছি। বিদ্যাসাগরের মূর্তিকে অমিত শাহ যখন তৃণমূল কংগ্রেসের নেতা ভাবেন, আর নরেন্দ্র মোদী যখন উল্টো করে রবীন্দ্রনাথকে ঝুলিয়ে দেন, ঠিক আছে, নির্বাচনী সভায় এসে। কাজেই বাঙালি অস্মিতার কথা এরা যত কম বলবে বিজেপি তত ভালো, আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কথা সিপিএম যত কম বলবে তত ভালো। বুঝলাম, কিন্তু আপনি আপিলা চাপিলাটা বলেন না, ঠিক না মিথ্যে? আপিলা চাপিলাটা ঠিক না মিথ্যে? আরে এইটুকুই তো প্রশ্ন ছিল, এইটুকুই তো প্রশ্ন। আপিলা না শুনছি তো, এটাই তো উত্তরটা তো নেবেন, উত্তরটা তো নেবেন। 1947 সালের পর থেকে 2025 সাল পর্যন্ত দেশের স্বাধীনতার পর থেকে আজকে এই প্রথম রাজ্যের কোন সরকার যে নিজেকে প্রমাণ করলো যে সেই সরকারটা নিজে দুর্নীতিগ্রস্ত। আপনাদের সরকারের রাজ্যে করেছে এই দুদিন আগে। অশোক মিত্র বলার পর তোমরা করোনি কেন? অশোক মিত্র, ডক্টর অশোক মিত্র বলার পর তোমরা করোনি কেন? তোমাদের লজ্জা করে না? টাকা খেয়েছেন, চুরি করেছেন, দুর্নীতি করেছেন,
সব চাকরি চিরকুটে হয়েছে, লাল চার বিস্কুটে হয়েছে। হ্যাঁ, সব চাকরি চিরকুটে আর লাল চা বিস্কুটে। রেকারিং টাকা নিয়েছো, রেকারিং টাকা নিয়েছো, ইনস্টলমেন্টে টাকা নিয়েছো। প্রতিটা কমরেডের বাড়িতে শিক্ষক, প্রতিটা কমরেডের বাড়িতে শিক্ষক। সরকার আজকে থেকে যাওয়া উচিত। বেশ, তোমরা শুনলেই থাকবে। একটা বিরতিতে যাওয়ার আগে ফাল্গুনি দি খুব সংক্ষেপে দিদি। না, ওনারা বলছিলেন না ভাষা নিয়ে আমরা বলবো না, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অসম্মান করি। অনুব্রত মণ্ডল থাকলে মানে সম্মান করতো। অনুব্রত মণ্ডল যে ভাষাগুলো বলেছেন, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? বাকি যারা আপনারা যে ধরনের ভাষা বলছেন, যারা কেউ বলছে আমার মুন্ডু চাই, কেউ বলছে আমার অন্য কিছু চাই, যে ধরনের ভাষা প্রয়োগ, কেউ বলছে বদল কুতকুত, কেউ বলছে প্রধানমন্ত্রীকে দড়ি দিয়ে বাঁধবো, এই ভাষাগুলো কি বাঙালির অস্মিতা? আমি প্রশ্ন করছি, এই ভাষাগুলো কোথা থেকে আসছে? সর্বোচ্চ জায়গা থেকে এই ভাষাগুলো আসছে, সব থেকে বড় নেতা বাংলার বাপ তাদের কাছ থেকে আসছে। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? দ্বিতীয়ত হচ্ছে, দেখুন আমরা জানি যে শিক্ষা ব্যবস্থা ইংলিশ তুলে দিয়েছে, কম্পিউটার তুলে দিয়েছে, বাড়ি বাড়ি তারা চিরকুটে চাকরি দিয়েছে, 100% সত্যি। সেই জন্যই তো কোথায়, এক মিনিট, সেই বাড়িতে আছে, সেই আমাকে বলতে হবে। এই পর্বে আলোচনা শেষ করতে হবে। প্লিজ ফাল্গুনি, আর সময় দিতে পারবো না, পরের পর্বে আলোচনা এবার যেতে হবে। মহুয়া মৈত্র প্রসঙ্গে আসবো। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী, এটা কি অঙ্ক ভাই? এক একটা এসসি বুথে আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসসি মহিলারা 1200 টাকা পায়, অথচ প্রত্যেকটা এসসি বুথে, নমশূদ্র বুথে, মতুয়া বুথে 100টা ভোট খুললে 85টা বিজেপি, 15টা অন্যান্য পার্টি। বাপরে বাপরে বাপ! কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি। আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে, সত্যি কথা বলছি কি না? তাহলে স্বাস্থ্যসাথীর সময় মমতা ভাই, প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্যসাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে, আর ভোটের সময় বনগাঁ এবং হিঙ্গলগঞ্জ এই দুটি জায়গায় তার নামে দুটো এফআইআর দায়ের হয়েছে। মতুয়া সংঘের তরফ থেকে দুটি এফআইআর করা হয়েছে এবং খুব অপমানিত বোধ করছেন মতুয়ার মহাসংঘের যারা সদস্যা রয়েছেন এবং বিশেষ করে এই সংগঠনের মাথায় রয়েছেন মমতা বালা ঠাকুর। এই এফআইআর যখন এরা করতে গিয়েছেন তখন একটা জায়গায় অভিযোগ উঠছে যে পুলিশ সেভাবে এক্ষেত্রে অতটা গুরুত্ব নাকি দেয়নি, এরকম একটা অভিযোগ এসছে এবং তারপরে তারা মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সেখানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন যে ব্যবস্থা নেওয়ার জন্য। ফুলিয়ার একটা ছবি একটু দেখাই আপনাদের। ফুলিয়াতে যদিও দিনভর এটা নিয়ে বিভিন্ন র্যালি বা সমাবেশ ইত্যাদির আয়োজন করা হয়েছে এবং ফুলিয়াতে এই কিছুক্ষণ আগে সন্ধেবেলায় এই রাস্তা অবরোধ এবং মতুয়া সংঘের যারা সদস্য বা সদস্যা রয়েছেন তারা তাদের মতো করে এই বিক্ষোভ কর্মসূচি এখানে পালন করেছেন। মহুয়া মৈত্রের এই বক্তব্য তাকে ক্ষমা চাইতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরাসরি হস্তক্ষেপ করতে হবে, এরকম একটি দাবি রয়েছে। সরাসরি একটু ঝন্টুদার কাছে প্রথমে যাব। ঝন্টুদা, একটা কথা, এই মানে মোটামুটি ধরুন এই এখন যারা রাজনীতি করছেন, রাজনীতির মানে আমার কারবারি কথাটা বলতে কোটানকোট খারাপ লাগে, যাই হোক, তো যারা এর সঙ্গে একেবারে সরাসরি যুক্ত, এটা যাদের পেশা, তারাও অনেকে কথা বলেন যে এখন যারা যথেষ্ট ডিগনিফাইড একাডেমিক্যালি বলুন বা অন্যান্য দিক থেকে বলুন, তাদের মধ্যে প্রবণতা কমে আসছে ক্রমশ রাজনীতি করার ক্ষেত্রে। তো এক্ষেত্রে মহুয়া মৈত্রকে সেই তালিকায় আমার ব্যক্তিগতভাবে রাখতে ইচ্ছে করে না, বা আমি মনে করি যে এই মানুষটার হাতে যদি সত্যি ক্ষমতা থাকে বা এই মানুষটাকে যদি রাজনীতির আঙিনায় আমরা দেখতে পাই, এই মানুষটা ভালোই করবেন। কারণ শিক্ষাগত দিক থেকে যদি দেখি তাহলে মহুয়া মৈত্রের কন্টেম্পোরারি দেখতে গেলে হয়তো ভারতীয় রাজনীতিতে খুব বেশি লোককে আমরা পাবো না। আমি একটু জানতে চাইবো ঝন্টুদা আপনার কাছে যে সেই মানুষটা এই ধরনের বক্তব্য কোন প্রেশার থেকে করতে পারেন? না, প্রথমেই বলি দেবারতী, নিউ ইয়র্ক সিটি বা লন্ডনে থেকে জেপি মর্গানের
ডেপুটি চেয়ারম্যানের পদ সামলে ভারতবর্ষের মাটি বা রাজনীতিটাকে বোঝা যে একই সমতুল্য হবে বা তার যোগ্যতা যদি এই মাপকাঠি হয়, আমি বলবো তোমার কথাটা আমি ডিফার করছি। কারণ উচ্চশিক্ষিত ভারতীয় অনেক পার্লামেন্টারি এসেছে, তারা মাটির সাথে লড়াই করে এসেছে। প্রভায়ের বৈপরীত্যে মহুয়া মৈত্রের কিন্তু এমন কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তিনি তৃণমূলে যদি উচ্চশিক্ষিত, পটপট করে ইংরেজি বলা, পার্লামেন্টারি হিসাবে খুব বেশি এগিয়ে থেকে উনি মমতা ব্যানার্জির মাটির সোদাগন্ধ থেকে লড়াই করা রাজনীতিবিদের সমতুল্য নিজেকে ভাবতে পারে চান, তাহলে আমি বলবো তিনি ভুল করছেন। কারণ কেতাবি বা ডিগ্রি বা বড় ইংরেজি বলতে পারলেই এই মাটির রক্ত বা গন্ধটা বোঝা যায় না, প্রথম। দ্বিতীয়, যে উনি যে কথাগুলো বলেছেন, সে কথাগুলো তো প্রত্যেকটাই আনপার্লামেন্টারি ল। উনি তো একটা হাইয়েস্ট ল মেকার সাংসদ। তিনি কি করে বলেন পার্টি এবং গভর্নমেন্ট দুটো আলাদা, পার্টি ফর পার্ট। তৃণমূলকে সবাই ভোট দেয়নি, কিন্তু তৃণমূল যখন গভর্নমেন্ট ফরমেশন করেছে, গভর্নমেন্ট ফর অল, ফলে সেই জায়গায় গিয়ে মালা, তুলসীর মালা পরে এসে আপনারা নিচ্ছেন, এই টাকাটা কি কারো পৈতৃক? এই টাকাটা কারো পৈতৃক? গভর্নমেন্টে থাকলে তৃণমূল এই টাকাটা জাতি, ধর্ম, বর্ণ, মতাদর্শ সবকিছু উঠতে গিয়ে সবাইকে দিতে বাধ্য। এবং দ্বিতীয়, মমতা ব্যানার্জির ইনক্লুশনাল পলিটিক্সটার ধারাবাহিকতার বাইরে এই যে মহুয়া মৈত্র সাংসদ একটার পর একটা এই কথাগুলো বলেছেন। আমি তোমায় বলি, এই রাজ্যে 102টা সিটে সবচেয়ে বড় শিডিউল কাস্ট সম্প্রদায় এই মতুয়ারা, তারা কন্ট্রোল করে 30টা বিধানসভা সরাসরি এদের ডমিনেটেড। এবং এই যে বনগাঁ এবং রানাঘাট, লাস্ট নির্বাচনেও দুর্দিনেও বিজেপি 14টার মধ্যে 12টা আসন জয় করে নিয়েছিল বিধানসভায়। আমার প্রশ্নটা হচ্ছে, এই ধরনের কথাবার্তা বলে সরকারি প্রকল্প, জনগণের ট্যাক্সের টাকার প্রকল্পে তিনি যদি তৃণমূলীকরণ করতে চান, তাহলে তো সবার আগে তৃণমূলের সম্রাট বাবুদের ওনার বিরুদ্ধে এফআইআর করা উচিত ছিল কি? উনি এটা করতে পারেন? আমরা তৃণমূলকে দেখেছি, তৃণমূল আর সরকার একাকিত্ব করে দেয়, খুব মুখ্যমন্ত্রীও তাই করেন। তাই সাগরদিঘি উপনির্বাচনে হেরে গেলে সেখানে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যায়, পঞ্চায়েত হেরে গেলে সেখানকার রাস্তার ইট তুলে নিয়ে আসে। এটা গভর্নমেন্টের কাজ নয়, পার্টি ফর পার্ট, গভর্নমেন্ট ফর অল। ইমিডিয়েট তৃণমূলের দরকার। তৃণমূলের হাইয়েস্ট লেভেল থেকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অসংসদীয়, বেআইনি, জাত বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী কথা বলার দায়ে এফআইআর করা উচিত। আমি মনে করি এটা বিরোধী করবে কেন, মতুয়ারা করবে কেন? মমতা ব্যানার্জি নিজে এসে করার কথা। কারণ মমতা ব্যানার্জি তো জাতি, ধর্ম, বর্ণ সবার বাইরে গিয়ে সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। আমি এই কারণে মমতা ব্যানার্জির সম্পর্কে গর্ববোধ করি যে উনি সবার জন্য ভাবেন। মতুয়াদের ক্ষমতায় এসে, মতুয়া মেলার জন্য, ক্ষমতায় থাকার আগে মতুয়া মেলার জন্য ট্রেন দিয়েছিলেন, ক্ষমতায় এসে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন ছুটি ঘোষণা করেছেন, ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছেন। তার সাংসদের কথাগুলো বলে কি করে? এখনো তৃণমূল চুপ কেন? কেন চুপ? প্রশ্ন করতে হবে। বেশ, আমার তাহলে দ্বিতীয় প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে ব্যক্তি মহুয়া মৈত্র তার বক্তব্য নিয়ে নয়। আমার প্রশ্ন হচ্ছে, এরপর যে মতুয়া ভোট নিয়ে দুই যুযুধান শিবির, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দড়ি টানাটানি মোটামুটি সর্বজন বিদিত, নদিয়া এবং উত্তর 24 পরগনার বেশিরভাগ বিধানসভায় যখন সরাসরি এই মতুয়া ভোটের প্রভাব রয়েছে, তখন এর পরের পাশার চাল কে চালবে, কে এগিয়ে কে পিছিয়ে, এবার এটার উত্তর নেওয়ার চেষ্টা করব যারা আমাদের সঙ্গে এই প্যানেলে উপস্থিত রয়েছেন স্টুডিওতে, তাদের কাছ থেকে। যে প্রশ্নটা রেখে আমি বিরোধীতে গেছিলাম, সেই প্রশ্নের এবার একটু উত্তর খোঁজার চেষ্টা করব যে মতুয়া ভোট যেটা নিয়ে দড়ি টানাটানি দীর্ঘদিন চলেছে, এবং গৌরবরা অস্বীকার যদি এখন করে, গৌরব দ্বারা যদি অস্বীকার করে, তাহলে আমি বলবো সেটা সঠিক নয়। কারণ মতুয়া ভোট লক্ষ্য আজকে শুধু বিজেপি বা তৃণমূল কংগ্রেসের নয়, এটা বামেদের সময় থেকে চলছে, এবং গৌরব দ্বারা বোধহয় অস্বীকার করবে না। যাই হোক, আমি গৌরব দাকে দিয়ে তাহলে এখানে শুরু করব একটু পিছিয়ে গিয়ে। কারণ যেটা আমি বলছিলাম যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এতগুলো বিধানসভা ক্ষেত্র, এবং যদি খুব ভুল না করি গোটা পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখা যায় 100-র কাছাকাছি এরকম বিধানসভা ক্ষেত্র রয়েছে যেখানে 5,000, 10,000, 15,000 এইরকম ভোট সংখ্যাও, মতুয়াদের এইরকম ভোট সংখ্যাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে আমরা অতীতে দেখেছি। এক্ষেত্রে মমতা বালা ঠাকুর তার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যিনি একেবারে মাথায় বসে রয়েছেন, তার সংগঠনের তরফ থেকে এই চিঠি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে। গৌরবদা, কীভাবে দেখছেন এই ভোট, মানে মতুয়া ভোট নিয়ে কি হতে চলেছে তাহলে আগামীতে? প্রথম কথা হচ্ছে যে মতুয়া ভোট নিয়ে কি হবে না হবে সে তো দেখা যাবে কিছুদিন পর, কিন্তু দ্বিতীয় কথা আমি বলছি দুই সাংসদ এখানে, একদিকে মমতা বালা ঠাকুর এক সাংসদ,
আরেকদিকে মহুয়া মৈত্র লোকসভা সাংসদ। না, আপনি মাঝখানে ভুলে গেলেন সুব্রত আর শান্তনুর লড়াইটা আপনি বলুন। সুব্রত ঠাকুর আর শান্তনু ঠাকুর কে মতুয়া বাড়ির দখল নেবে তার লড়াইটা একটু বলুন। সেটাও না বললে তো এই পুরো গল্পটা শেষ হবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আর একটু পিছিয়ে যান। এই যে মতুয়া বাড়ির যে বড় মা, সেই বড় মাকে নিয়ে যে টানাটানি, বড় মার একদম শেষ বয়সে, সেটার কথাও আপনাকে বলতে হবে। তার ঘর দখল, কে ঘর দখল করবেন? মমতা বালা দখল করবেন না শান্তনু ঠাকুর দখল করবেন? সে লড়াই। আসলে পশ্চিমবাংলায় এই যে মতুয়া সমাজ, এই মতুয়া সমাজের যিনি প্রতিষ্ঠাতা, পিয়ার ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তাদের যে এই মতুয়াদের যে তুলে আনার যে কাজ, যে পিছিয়ে থাকা অংশকে একদম সামনের সারিতে নিয়ে এসে তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই, সেই লড়াইটাই তো আজকে পিছিয়ে গেছে, সেই লড়াইটাই তো নেই। সেখানে দাঁড়িয়ে কে দখল করবে এই মতুয়াদের? আপনি ভাবুন, আজকে তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ, তিনি তো মতুয়া মহাসংঘের একদম মাথায় আছেন। মমতা বালা ঠাকুর তিনি মাথায় আছেন। আজকে তো তার প্রকাশ্যে এই যে মহুয়া মৈত্র যে কথা বললেন, যে গলায় তুলসীর মালা ধরে আপনি টাকা নিতে আসছেন, টাকা নেবেন, টাকা নিয়ে বিজেপিকে ভোট দেবেন, কাঠের মালা, এই যে মালাটা বলতে পারছেন না উনি হচ্ছে যে উনি তো একজন আইন তৈরি করবার, যেখানে আইন তৈরি হয় তার একজন সদস্য। তিনি যে এইভাবে এই কথাগুলি ব্যবহার করলেন, কিভাবে ব্যবহার করলেন জানা নেই। এক, দুই, আচ্ছা ধরুন এই যে রাজ্য সরকার যে বিভিন্ন প্রকল্পগুলো চালু করেছে, এই প্রকল্পগুলো চালু করেছে তো রাজ্যের মানুষের জন্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করি বা না করি, কিন্তু দিনের শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে এইটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উঠবো বসবো, বা মমতা বন্দ্যোপাধ্যায় ডান দিকে যেতে বললে যাবো, বাঁ দিকে যেতে বললে যাবো, তা নয়। আমি ভোট দিই, আমার গণতান্ত্রিক অধিকার, আমি কাকে ভোট দিই না দিই। রাজ্যের সরকার যে প্রকল্প চালু করেছে সেটা সবার জন্য, সবাই পাবে। সেটা তৃণমূলও পেতে পারে, সেটা সিপিএমও পেতে পারে, সেটা বিজেপিও পেতে পারে, সেটা অন্যান্য দলের যারা আছেন তারাও পেতে পারেন। কিন্তু তার মানে এটা নয় মহুয়া মৈত্রর এই অধিকার মহুয়া মৈত্রকে কেউ দেয়নি যে আপনাকে 1000 টাকা দিচ্ছি মানে আপনি আমার কেনা গোলাম হয়ে থাকবেন। আসলে এই যে গোলামি, এই গোলামি করবার যে কালচার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে কালচার মানুষের মধ্যে, এই সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, মহুয়া মৈত্র তার বাইরে হচ্ছে যে যেতে পারছেন না। পড়াশোনা জানলেই তিনি একজন বিরাট মানুষ হবেন। এই মহুয়া মৈত্রকে দেখলে বোঝা যায়। আমিটা কল্যাণ ব্যানার্জি বলতে পারি। আমি ফাল্গুনিদির কাছে আসি। ফাল্গুনিদি, সাম্প্রতিক যে নির্বাচনগুলো হলো, ঝন্টুদা হয়তো আমার সাথে একমত হবেন, সেখানে এই বিজেপির যে একচ্ছত্র একটা আধিপত্যের ছবি আমরা দেখছিলাম বিগত কয়েক বছর ধরে মতুয়া ভোটের ওপর, সেটা খানিকটা হলেও, মানে আমি বলবো যদি এই শব্দটা ব্যবহার করি, কিঞ্চিত সরেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেস এইখানে মানে ঘাসফুল ফোটানোর একটা প্রয়াস চলছে বা ফুটছে, সেই জায়গায় দাঁড়িয়ে মহুয়া মৈত্র এই ফাউলটা করবেন কেন? ফাল্গুনিদি, দেখুন, মহুয়া মিত্র কেন ফাউল করবেন সেটা আমি বলতে পারবো না। উনি তো অনেক শিক্ষিত, বাকিটা ওই যে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলবেন। দেখুন, বিষয়টা হচ্ছে একটা, যে উনার যে পাসওয়ার্ড আইডি, ওই যে উনি বাঙালিদের কথা বলছেন, বাংলা অস্মিতার কথা বলছেন, সেই শিল্পপতি তার বন্ধু দর্শনা হীরানন্দানীকে সাংসদের ওয়েবসাইটের লগ ইন পাসওয়ার্ড কিন্তু উনি দিয়েছেন মহুয়া মিত্র। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন উনি এই সাংবাদিক, তারা তো বাঙালি, বাইরের নয়, বলেছেন 2 পয়সার সাংবাদিক। বাঙালি অস্মিতা নষ্ট হয়নি, বাংলার অস্মিতা। আচ্ছা, তিনি মা কালীকে বলেছেন তিনি মদ খান, তিনি তার গলায় কাটা মুন্ডু ঝোলে, তিনি মানে এরকম মানে যেগুলো বলা যায় না সেই ধরনের কথা বলেছেন। এটা বাংলা অস্মিতা নয়। দ্বিতীয়ত লাস্ট দেখুন, উনি বলেছেন যে কি বলেছেন সংসদে আমরা সবাই জানি, কিন্তু এক হচ্ছে উনি বলেছেন কাঠের মালা, মানে উনি জানেন না তুলসীর মালাটাকে উনি কাঠের মালা বলেছেন, কারণ ইনি এই রাজনীতির সাথেই সংযোগ নেই, সেই জন্য উনি ওই ভাষাটা বলতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায় প্রত্যেকটা প্রকল্পের টাকা দেওয়া হয়। কথা বলছেন ফাল্গুনিদি, না ওনার যে সাংসদ ক্ষেত্র তার বিধানসভা এলাকাগুলোই তো মতুয়া অধ্যুষিত, তাহলে উনি জানেন না মতুয়া কালচার? এটা উনি বেশি শিক্ষিত, উনার সেই ব্যাপারটা উনি যতটা, যে সত্যি কথা বলি তো আমি, ওই জন্য বেশি ভাইরাল হই, বেশি দেখানো হয়, উনি বলছেন নিজেই। উনার শিক্ষা, উনি কি শিক্ষিত, উনি কতটা রাজনীতি বোঝেন সে তো উনি পরিচয় দিচ্ছেন, কিন্তু আমার ব্যাপারটা আমরা বলবো, কারণ উনারা বলছেন যে ওখানে দেখুন আমরা জানি এইসব জায়গায় প্রচুর এসসি এসটি ওবিসি মতুয়া সবাইকে উনি টার্গেট করেছেন, এবং আমি বলবো এখানে মায়েদের টার্গেট করেছেন। এই কারণে লক্ষ্মী ভাণ্ডারের কথা বলেছেন যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার নিতে আসেন, আপনাদের লজ্জা করে না, এটা কারা নেয়?
মায়েরাই নাই, মায়েদের দেওয়া হয়। হতে পারে কিছু তৃণমূলের ছেলেরাও লক্ষ্মী ভান্ডার পায়, সেটা তৃণমূল বলে পায়, কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্মী ভান্ডার তো মেয়েদের জন্য। তাহলে উনি এখানে থেকে যে বাংলার অস্মিতা, এই যে বারবার বলছেন না, তা এই অস্মিতাগুলো যিনি মতুয়া, যিনি তুলসীর মালা পড়ছেন, যিনি এসসি, যিনি এই যে লক্ষ্মী ভান্ডার নিচে যে মায়েরা, তারা কি বাঙালি নন? তা মহুয়া মিত্র কোন অস্মিতার দিকে? এবং আরেকটা জিনিস তিনি যে সংসদে বলেছেন, আমি বলবো লাভলি খাতুন, যার আধার কার্ড, যার ভোটার কার্ড এই সরকার তৈরি করে দিয়ে তাকে জনপ্রতিনিধি তৈরি করলো, যে তৈরি করেছে তার মুন্ডুনি কোথায় রাখতে চান? আমার প্রশ্ন। শুধু তাই নয়, নিউটন দাস যিনি ওখানকার ভোটার, এখানকার ভোটার, ভোটার লিস্টে নাম রয়েছে, রাজকুমার বাড়ুই আপনাদের এই বাগদার যে জাল পাসপোর্ট বানায় না, পাসপোর্ট আধার কার্ডে ব্যবসা করে, রাজকুমার বাড়ুই আপনাদের দলের তাই এতদিনে রাজকুমার বাড়ুই কি আপনারা খুঁজে পেয়েছেন? ধরেননি কেন? খুঁজে পাবো ধরেননি কেন? অনেক আগে আপনার তো চারিদিকে রয়েছে, অনুপ্রবেশ আটকাননি কেন? অনুপ্রবেশ আটকাননি কেন? অনুপ্রবেশ কার দায়িত্ব? অনুপ্রবেশ আটকাননি কেন? আজকে বড় বড় কথা বলছেন, আজকে বলছি বড় কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলো নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় আরে অনুপ্রবেশ। আচ্ছা একটু মহুয়া মৈত্র থাকি, মহুয়া মৈত্র প্লিজ বলতে দিন, প্লিজ প্লিজ প্লিজ। মতুয়া ভোট সম্রাটটা, মতুয়া ভোট এটা কি ফ্যাক্টর নয় তৃণমূলের কাছে? প্লিজ ফালগুনি একটু শুনে নি দাদার কাছে। সবকটাই মানুষকে শুনতে দিলাম। এক মিনিট ফালগুনি প্লিজ এক মিনিট একটু শুনে নি। সম্রাটদা আমি একটু মতুয়া ভোটটাও যদি একটু বলেন। মতুয়া ভোট একদম আমি বলছি, যেগুলো আগে একটু কাউন্টারগুলো দিয়ে নিই। উনি বললেন যে লক্ষ্মীর ভান্ডার পুরুষরা পায়, সেটা আমি জানি না, তবে মহারাষ্ট্রে শাড়ি পরে পেয়েছে কিছুদিন আগে, খবর আপনারাও পরিবেশন করেছেন, কি লাডলি বায়না না কিসের পায়। আচ্ছা উনি যেটা আরেকটা কথা বললেন ফাল্গুনিদি, খুব গুরুত্বপূর্ণ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় যে 93টা প্রকল্প, এগুলো আমার আপনার ট্যাক্সের টাকায়, ঠিক 100% ঠিক। তৃণমূল কংগ্রেসের বাবার টাকা নয়, আমার আপনার ট্যাক্সের টাকায়। ট্যাক্স তো আমরা আগেও দিতাম, বামফ্রন্টে 34 বছরে ট্যাক্স দিতাম, 93টা প্রকল্প তৈরি হয়নি কেন? ট্যাক্স তো আমরা অন্য রাজ্যেও দিই, যেখানে ডাবল ইঞ্জিন বা ট্রাভেল ইঞ্জিন সরকার চলছে সেখানে আমরা ট্যাক্স দিই। এই প্রকল্পগুলো তৈরি করতে পারেননি কেন? সেই প্রশ্নের উত্তর দেবেন তো। আমরা কত প্রকল্প তৈরি হয়েছে কেন্দ্রে আপনারা জানেনই না। কোন প্রকল্প? একটা ওই বেটি বাঁচাও বেটি পড়াও, বেটি বাঁচাও বেটি পড়াও, উড়িষ্যায় নিদর্শন দেখলাম, উড়িষ্যাতে নিদর্শন দেখলাম। না না বেটি বাঁচাও না, আপনারা জানেন হাতি মেরা সাথী কোনটা? আচ্ছা সময় একদম শেষ, সময় একদম শেষ। দেশটাকে অসহ্য করে রেখে দিয়েছে, সেই কার্ড থাকা সত্ত্বেও কেন অন্য রাজ্যে ব্যবস্থা করা হচ্ছে? জিজ্ঞাসা করুন। চোর বিজেপি, বিজেপি চোর, বিজেপি চোর, বিজেপি চোর, চোর বিজেপি, বিজেপি চোর, বিজেপি চোর, আচ্ছা বেশ একটু গৌরব প্লিজ প্লিজ গৌরব। ঠিক আছে, চোরে চোরে মাস্তুতো ভাই আপনারা লড়াই করুন, কিন্তু প্রশ্নটা 34 বছর ধরে চুরি করার পরে আজকে শূন্য পাঠিয়েছে যাকে, তার কাছে জ্ঞান শুনবো। 34 বছর ধরে লাগাতার চুরি করার পর যাকে শূন্য থেকে মহাশূন্য পাঠিয়েছে, একটু শুনে নি দাদা। গতকাল দেশের প্রধানমন্ত্রী জিএসটি নিয়ে ভাষণ মারছিলেন, ভাষণ মারতে গিয়ে তিনি বলছিলেন এই শব্দগুলো প্লিজ, এই শব্দগুলো একটু সংবরণ করুন প্লিজ। না রিলেট করে দিচ্ছি। বারবার উনি বলতে গিয়ে বলছিলেন কংগ্রেস আমলে এই হয়নি, আমার আমলে এই হয়েছে, আর এখানে সম্রাটটা বলছিলেন 34 বছরের ওইটা হয়নি প্রকল্প। আরে 34 বছরে তো 26,000 শিক্ষক। আমি আমি ক্ষমা প্রার্থী দাদা, ক্ষমা প্রার্থী, আপনার কাছে আর যাওয়ার সুযোগ হবে না। এক মিনিট একটু 10 সেকেন্ড একটু শুনে নি, ফাল্গুনি একটু শুনে নি, একটু ঝন্টুদা 10 সেকেন্ড প্লিজ 102 বিধানসভা মতুয়া কন্ট্রোল প্লিজ সম্রাটদা ফাল্গুনি প্লিজ। না বেশ আর সময় দিতে পারবো না,
কাউকে কি হলো একদম লাস্ট 5 মিনিট আমি সত্যি শুনতে পাইনি, আমি জানি না আপনারা শুনতে পেয়েছেন কিনা। যাই হোক, এই যে বিষয় বা যে পরিস্থিতি তৈরি হয়েছে এইটা কিন্তু কাঙ্ক্ষিত নয়, কারণ কাউকে যদি কোনো অপমানসূচক কথা এই ধরনের আসে, কারুর কাছ থেকেই যদি আসে, শিক্ষা ও শিক্ষা নিয়ে এখানে প্রশ্ন উঠছে না, কারুর কাছ থেকে আসে, সেটা আমার মনে হয় সম্রাটদার দলের হোক, ফাল্গুনিদির হোক বা গৌরবদার দলের হোক, সবাই সেটাকে কন্ডেমই করবে। যাই হোক, আজকে সময় শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানাবো এখানে সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকবে।